হ্যালো এভরিওয়ান, তাসনিয়া, তারপর ধরিত্রী, তারপর আরমান, আমাকে শুনতে পাচ্ছ সবাই? একটু জানাও তো সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা বলো তো আমাকে। ওকে, অল ক্লিয়ার। আশা করি সবাই ভালো আছো এবং আমার তরঙ্গ অধ্যায়টা যেটা আমরা পড়তেছিলাম খুব সুন্দর করে পড়তেছো, রাইট? অ্যান্ড যেই টপিকগুলো পড়িয়েছি আমরা ইতিমধ্যে তরঙ্গের বেসিক্স অ্যান্ড যে তীব্রতা জিনিসটা আছে এই জিনিসটা পড়ছি। আমাদের আর একটা মেজর জিনিস হচ্ছে তরঙ্গের উপরিপাতন, যেটা আমরা আজকের ক্লাসে শুরু করব। ওকে, সো আমি একদম শুরুতেই যাই। আজকের ক্লাসের মধ্যে কোনো স্লাইড নেই, ঠিক আছে? সবটাই আসলে মানে ফিল করে করে পড়বো আমরা, ঠিক আছে? তরঙ্গের উপরিপাতন পড়বো, ঠিক আছে? উপরিপাতন এই টপিকটা আজকের ক্লাস যারা ভালো করে বুঝবা তোমাদের জন্য দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান তুলি দিয়ে সলভ করতে পারবা, ঠিক আছে? ওইটা তোমার মানে এই টপিকটা পড়ার পরে তোমার ওই অধ্যায় পড়তে তোমার বড় জোর 2 দিন লাগবে। ওকে, সো এই টপিকটা পড়ে ফেললে তোমার ওই ভৌত আলোক বিজ্ঞান পড়তে বড় জোর 2 দিন লাগবে, ঠিক আছে? সো আমার ইউটিউবে একটা ওয়ান শট আছে, ওটা দেখলেই তোমাদের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে যদি এই টপিকটা ভালো করে বুঝো। ওকে, সো এই টপিক থেকে এই তরঙ্গের উপরিপাতন এই টপিক থেকে আসলে ট্র্যাডিশনাল ম্যাথ খুব কম আসে। যেমন নর্মালি তোমরা কি করো ফিজিক্সের ম্যাথে, ফর্মুলা শিখো, ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কনসেপ্ট না বুঝলেও মিলে যায়, তাই না? তরঙ্গের বা যে কোনো জায়গার ফিজিক্সের যে কোনো ম্যাথ তুমি যদি কনসেপ্ট না বুঝেও ফর্মুলাটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো তাহলে উত্তর মিলে যায়, তাই না? মিলে যায়। কিন্তু তরঙ্গের উপরিপাতন এমন একটা টপিক, এই জায়গাতে সামনের ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলসে পড়বো, কারণ এটা অনেক বড় একটা টপিক। এটাই মূলত আমাদের এই অধ্যায়ের সবচেয়ে বড় টপিক। এটা পড়ে ফেললেই মোটামুটি আমাদের অধ্যায়টা কভার হয়ে যাবে। ওকে, সো মোটামুটি একটা বড় অধ্যায়, যে কারণে আমাদের ক্লাস একটু বেশি লাগবে, 6-7টা লাগতে পারে। সো এই টপিকটা যারা খুব ভালো করে বুঝবা বা এই টপিক থেকে ভালো উত্তর করতে হলে অনুধাবন করতে হবে ব্যাপারটাকে, পুরো জিনিসটাকে ফিল করতে হবে, পুরো জিনিসটাকে ইমাজিন করতে হবে। তাইলেই তুমি তরঙ্গের উপরিপাতন রিলেটেড যত ম্যাথ আছে সবগুলা বুঝতে পারবা, পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন নাম শুনবা, ঠিক আছে? সো এই টপিকগুলা খুব সুন্দর করে বুঝে যাবা যদি তুমি জিনিসটাকে ইমাজিন করতে পারো। এই কারণে আজকের ক্লাসে কোনো স্লাইড নেই, এগুলার কোনো ম্যাথ আসলে করে দিলে তুমি বুঝবা না, বা ম্যাথ জিনিসটা করে এই জিনিসটা আয়ত্ত করতে পারবে না। এই জিনিসটা আয়ত্ত করতে হবে ফিল করে জিনিসটা। ওকে, রেডি তাসনিয়া, তারপর আরমান, সবাই রেডি বলো তো শুরু করার জন্য? সো তরঙ্গের উপরিপাতন খুব ভালো করে ইমাজিন করে করে আমরা শিখবো এবং ফিল করে করে আমরা শিখবো, ঠিক আছে? একদম মনের মধ্যে যেন গেঁথে যায়। আর আগেই বলছি, যারা এই টপিকটা ভালো করে এই জায়গাতে পড়বা তোমাদের ভৌত আলোক বিজ্ঞানে যে পড়া অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানে যে পড়া অর্ধেক হয়ে যাবে, ভৌত আলোক বিজ্ঞান। কারণ তোমার ওই চ্যাপ্টারে যে জিনিসটা আছে এই উপরিপাতনই আছে, জাস্ট ওই জায়গাতে যে তরঙ্গটা, ওই তরঙ্গের নাম দিছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, আর কিছুই না। ওইটা মূলত তরঙ্গের উপরিপাতনই, সেম টপিক ওইখানেও পড়বা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো তরঙ্গের উপরিপাতন, উপরিপাতন মানে কি বলতো? আমি যদি বলি তোমার উপরে কেউ পড়ে গেছে, ওই জিনিসটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন বলতেই বোঝায় একজনের উপর একজন পড়ে গেছে, ঠিক আছে? তার মানে উপরিপাতন বলতে একটা জিনিস বোঝায় যে আমার একটা তরঙ্গ এই দিক দিয়ে যাচ্ছে, এই বিন্দুতে আরেকটা তরঙ্গ কোনো একটা দিক দিয়ে আসছে, এই দুইটা তরঙ্গের যে মিলন, এই জিনিসটাকেই বলা হয় তরঙ্গের উপরিপাতন, ঠিক আছে? উপরিপাতন বলতে বোঝায় দুই বা ততোধিক তরঙ্গ একসাথে মিলিত হবে, মিলিত হয়ে কি ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। ক্লিয়ার? তার মানে তরঙ্গের উপরিপাতন বলতে কি বোঝায়? তরঙ্গের মিলন, অর্থাৎ দুই বা ততোধিক তরঙ্গ যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন আমরা বলবো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, ঠিক আছে? তার মানে তরঙ্গের উপরিপাতন জিনিসটা ক্লিয়ার। তার মানে এটা হচ্ছে তোমার কি দুইটা তরঙ্গের মিলন। তার মানে আমরা দুইটা তরঙ্গ লব্ধি নির্ণয় করব। মোট কথা হচ্ছে এটা, দুইটা তরঙ্গ একসাথে লব্ধি নির্ণয় করব। সে তরঙ্গ 1 এবং তরঙ্গ 2 একসাথে এসে যখন অ্যাটাচ হবে, ওই দুটা তরঙ্গের জন্য আসলে কাহিনীটা কি হবে? ব্যাপারটা এরকম, মনে করো যে এই জায়গাতে একটা বিন্দু, সে হচ্ছে স্থির আছে, তুমি এই দিক দিয়ে একটা দড়ি লাগাইছো, এই দিক দিয়ে আরেকটা দড়ি লাগাইছো, তাহলে এই দড়ি নাড়ানোর জন্য এই তরঙ্গ এই বিন্দুটা নড়ার কথা, এইখানে নাড়ানোর জন্য এই বিন্দুটা আবার নড়ার কথা। এখন দুইটা একসাথে নাড়াইলে এটা আসলে কি হবে? এটাই মূলত হচ্ছে তরঙ্গের উপরিপাতন বা দুইটা তরঙ্গের মিলন, ঠিক আছে? এই জিনিসটা আমরা পড়ব। সো প্রথমত আমরা তরঙ্গের মিলন যেহেতু পড়তেছি, পুরো বড় তরঙ্গ নিয়ে আলোচনা করার আগে আমরা যদি ছোট একটা পালস নিয়ে আলোচনা করি, যে আমি জাস্ট এরকম অর্ধেক একটা তরঙ্গ আমি এখানে তৈরি করছি। আজকের ক্লাস পুরাটাই হবে ইলাস্ট্রেশন এন্ড পুরাটাই হবে খুব মজার, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমি এরকম একটা পালস এদিক দিয়ে হচ্ছে যাচ্ছে, এটা সামনের দিকে আগাচ্ছে, এরকম একটা পালস আমি এখানে আঁকালাম, ঠিক আছে?
এরকম একটা পালস আমি এখানে আঁকালাম, এরকম একটা পালস আমি এখানে আঁকালাম। ওকে, এরকম একটা পালস আমি এই জায়গাতে আঁকালাম, দুইটাই সামনের দিকে আগাচ্ছে। এখন কাহিনীটা কি হবে যখন আরেকটা সামনে থেকে আসবে বা কোনো একটা জায়গা থেকে আরেকটা তরঙ্গ আসবে, ঠিক আছে? আরেকটা তরঙ্গ মনে করো সামনে থেকে আসতেছে, সেটাও আরেকটা পালস, এটাও সামনে থেকে আসতেছে। দেখো এখানে একরকমভাবে আসতেছে, আমি এখানে তরঙ্গটা আরেক রকম মানে তার উল্টাভাবে আনাবো। মনে করো এই দিক দিয়ে এসে আগাচ্ছে, দুইটাই এই দিক দিয়ে আগাচ্ছে। এখন যখন স্টেপ বাই স্টেপ আগাবে কাহিনীটা কি হবে আমাকে বলো তো। এই জায়গায় যখন আসবে, দেখো এই তরঙ্গটা যখন এটার উপরে আসবে, এই তরঙ্গটা যখন এটার উপরে আসবে, এই যে এটার উপরে আসবে, তখন দেখো দুইটা একসাথে মিলিত হওয়ার কথা বলছে। আমি তো যদিও আলাদা চিত্র আঁকতেছি, বাট তারা আলাদা চিত্র হয় না, একই চিত্রে জিনিসটা হয়, মানে একই দড়ি বরাবরই জিনিসটা হয়, একই দড়ি বরাবরই ঘটে। যদিও আমি দুইটার জন্য আলাদা দড়ি আঁকছি, বাট দুইটা আসলে একই দড়ি বরাবর ঘটে। মানে এই যে এই তরঙ্গটা এটা আসলে এই দিক দিয়ে আসতেছে, ঠিক আছে, এই দিক দিয়ে আসতেছে। সো আমরা আসলে ঝামেলা না করি, আমরা একটা কাজ করি, আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে যাই, ঠিক আছে, মুভ করে এখানে নিয়ে যাই। দুইটা আসলে একই দড়ি, আমি জাস্ট ভিন্ন তরঙ্গ বোঝানোর জন্য একটা সাদা আঁকছি আর একটা তোমার কি আঁকছি বলো তো, আরেকটা আঁকছি হলো মূলত তোমার হলুদ, ঠিক আছে। সো শুরুতে মনে করো তোমার তরঙ্গটা এই জায়গাতে ছিল, সে সামনের দিকে আগাচ্ছে, এটা এই দিকে আগাচ্ছে। যখন তোমার এই তরঙ্গটা এটার উপরে চলে আসবে তখন কাহিনীটা কি ঘটবে আমাকে বলো তো। দেখো এখানে তো এই জিনিসটা আছেই, এটা এই দিকে আগাচ্ছে। যখন এই তরঙ্গটা এটার উপরে চলে আসবে মানে দুটা একসাথে উপরিপাতিত হবে, একসাথে সুপারমাস্ট হলো তোমার এই জায়গাতে, একটার উপর একটা পড়ে গেল, তখন কি হবে একটু চিন্তা করে দেখো। একজন বলতেছিল যে এই দিকে একটা লাফ দাও 5 মিটার/সেকেন্ড বেগে, সাদাটাও বলতেছে যে তুমি ওই দিকে একটা লাফ দাও 5 মিটার/সেকেন্ড বেগে। এখন যখন দুইটা একসাথে একই দিক বরাবর লাফ দিতে বলবে, একসাথে কি হবে বলতো, আরো বড় হবে। এই তো ভেরি গুড। তার মানে দুইটা যখন একটা একটার উপর উপরিপাতিত হবে, তুমি তাদের লব্ধিটা যেটা পাবা, লব্ধিটা আরো বড় হবে, লব্ধি একটা বড় তরঙ্গ পাবা, ঠিক আছে, আরো বড় একটা লব্ধি পাবা, আরো বড় একটা লব্ধি পাবা, যেই জায়গাতে তারা মিলিত হয়েছে আরো বড় একটা লব্ধি পাবা। এইরকম ভাবে যে মিলিত হয় এটাকে বলা হয় গঠনমূলকভাবে মিলিত হয়েছে। তরঙ্গ দুইটা গঠনমূলকভাবে মিলিত হয়েছে, গঠনমূলকভাবে মিলিত হয়েছে, ঠিক আছে। একই দিক থেকে তালে তাল মিলে, এই কথাটা মনে রাখবা, তালে তাল মিলছে মানে বড় একটা পিক পাবা। দেখো এটাও যেই তালে নাচতেছে এটাও একই তালে নাচতেছে, দুইটাই উপরের দিকের তালে নাচতেছে, তার মানে তালে তাল মিলে গেলেই বড় একটা পিক পাবা। ওকে, যখনই একদম তালে তাল একদম উপরে উঠে যাবে তখনই তুমি বড় পিকটা পাবা। যখন এই জায়গাতে তখন এত বড় পাবা না, হয়তো আরেকটা ছোট পাবা। যখন এই জায়গাতে তখন হয়তো আরেকটা ছোট পাবা। মানে এটা তো কন্টিনিউয়াস, এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে আগাচ্ছে, উপরে উঠে তো আবার নাইমা যাবে। তার মানে এখানে এরকম দেখতে পাবো যে উঠতেছে উঠতেছে বড় একটা পিক, তারপর আবার নামতেছে নামতেছে নামতেছে, এরকম জিনিসটা দেখতে পাবো। আমি একটু পরে অ্যানিমেশনে দেখাবো। এখন এই জিনিসটার কথা চিন্তা করো, এটার ক্ষেত্রে কি হবে, এখানে তো একটা তরঙ্গ এইদিকে আগাচ্ছে, উল্টা রাস্তা দিয়ে এদিকে আগাচ্ছে। এখন এই জায়গাতে কাহিনী কি হবে আমাকে বলো তো, বলো তো। একসাথে যখন মিশে যাবে তখন কাহিনীটা কি হবে, যখন একসাথে উপরিপাতিত হবে তখন কাহিনীটা কি হবে। কাহিনীটা হবে হচ্ছে এ বলতেছে একটা বিন্দু, যে বিন্দুটা এই জায়গাতে আছে, এই দড়ির উপর একটা বিন্দু মনে করো, এই হলুদ তরঙ্গটা বলতেছে তুমি এই দিকে লাফ দাও, আর এই সাদা তরঙ্গটা বলতে তুমি এই দিকে লাফ দাও। তাহলে সে লাফ দিবে কোন দিকে বলো তো। একই অ্যাম্প্লিটিউডে মনে করো বলতেছে যে লাফ দাও, একই বিস্তারে দিবে না, মানে একটা ফ্ল্যাট লাইন তুমি পাবা, ঠিক আছে, একটা ফ্ল্যাট লাইন তুমি পাবা। এটাকে বলা হয় যে একজন আরেকজনকে ধ্বংস করে দিছে, সো এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার বা ধ্বংসাত্মক তুমি বলতে পারো কি, তরঙ্গের উপরিপাতন, ধ্বংসাত্মকভাবে তারা উপরিপাতিত হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই অ্যাপ নোট 3 অ্যাপটাতে আসলে অ্যানিমেশন দেখানো যায় না, পাওয়ার পয়েন্ট অ্যাপ থাকলে পাওয়ার পয়েন্টই আসলে অ্যানিমেশন দেখানো যাইতো। সো এখন হচ্ছে আলাদা গুগলে যে অ্যানিমেশন দেখানো লাগবে। ওকে, ওয়েভ পালস তোমরাও দেখতে পারবা, এটা পালস ইন্টারফারেন্স, এই জিনিসটা আমি আগেই বলছি, ইমাজিন করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ম্যাথ করতে হলে তোমাকে ইমাজিন করতে হবে। গিফ এটা লিখে সার্চ করলে তুমি আসলে পেয়ে যাবে। ওকে, সো আমরা কোনটা দেখবো বলো তো, প্রথমে এইটা দেখি। দেখো
দুইটা একই দিক থেকে আসার কথা। এটা কি গিফ? মনে হচ্ছে না তো, এখানে দেখি তো কি হয়। চলে না কেন কোনোটা? দাঁড়াও, যেটা খুঁজতেছি আমরা, একটা কাজের কাজ যেটা আসতেছে ওইটা দেখি। ওকে, এটা চলমান হবে না, না এটা স্ট্যাটিক। আচ্ছা না, চলতেছিল নাকি? না চলতেছিল না, দাঁড়াও দেখো এই জায়গাতে বুঝতে পারবা। না এটা আসলে বুঝতে পারবা না, এটা অন্য একটা কনসেপ্ট, বাট অল্প একটু বোঝা যায়, আসলে অল্প একটু বোঝা যায়। তুমি দেখো যখন একটা কমপ্লিট পালস আসতেছে, এখানে একটা পালস আসতেছে না, একটা একটা ওয়েভ, পূর্ণ একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা ওয়েভ আসতেছে, যখন মিলে গেছে তখন কিন্তু একটা বড় পিক পাবা। তারপর আরেকটার মধ্যে দেখাই, এটা অ্যানিমেশন না, দাঁড়াও খুঁজে একটা ভালো ইমেজ খুঁজে বের করি। আমি ফোনে একটু আগে দেখছিলাম, সো এখানে তো খুঁজে পেয়ে গেছিলাম, এখানে দেখা যাচ্ছে না কেন? মানে এগুলা গিফট না, GIF, গিফট লাগবে আমাদের। আচ্ছা এটা দেখি তো, খুব কুইকলি চলে যাচ্ছে, বাট বোঝার কোনো ওয়ে আছে কি? খুব কুইকলি চলে যাচ্ছে এটা। দেখো এটার মধ্যে খুব সুন্দর করে বোঝা যায়। দেখো যখন একই দিক থেকে আসতেছে, যখন একটা একটার উপর পরিবর্তন হয়ে গেছে, বড় একটা পালস পাচ্ছ, দেখছো? দেখছো তুমি? মানে একই তরঙ্গ, মানে একই দড়ি দিয়ে দুইটা তরঙ্গ মনে করে আসতেছে, দুইটা পালস যখন একসাথে মিশে যায়, তালে তাল যখন মিলে একটা বড় লাভ দেয়, বুঝতে পারছো? তার মানে উল্টাভাবে আসলে অবভিয়াস কথাবার্তা কি দিবে বলো তো? উল্টাভাবে যখন আসবে তখন অবভিয়াস কথাবার্তা তারা মিনিমাইজ হয়ে একদম নালিফাই করে দেবে একটা আরেকটাকে, বুঝছো? একটা পজিটিভ দিকে যাবে আর একটা নেগেটিভ দিকে যাবে, সো দুইটা একসাথে নালিফাই করে দেবে। সো মেইন কনসেপ্ট হচ্ছে এটা। দেখো বিপরীত দিক থেকে যখন আসে, যখন বিপরীত দিক থেকে আসে, এই জায়গায় খেয়াল করো, যখন একসাথে উপরিপাতিত হয়ে যায় একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, এই জায়গাতে স্ট্রেট লাইন পাওয়া যায়। বলো বুঝতে পারছো? ইমাজিন করতে পারছো? এই জিনিসটা ইমাজিন করতে পারছো? তার মানে তুমি ম্যাক্সিমাম পিকগুলা তখনই পাবা, ম্যাক্সিমাম পিকগুলা তখনই পাবা যখন তালে তাল মিলবে। এটা হচ্ছে মূল কথা, যখন তালে তাল মিলবে। এই যে মনে করো একটা তরঙ্গ এরকম, আরেকটা তরঙ্গ যখন তালে তাল মিলে আসবে, তালে তাল মিলে আসবে, তখনই তুমি সর্বোচ্চ পিকগুলা পাবা। এই দিক দিয়েও দেখবা যে সর্বোচ্চ পিক, এই দিক দিয়েও সর্বোচ্চ পিক। তাহলে তোমার তরঙ্গের অ্যাম্প্লিটিউডটা বেড়ে যাবে, লব্ধি তরঙ্গটা বেড়ে যাবে, সর্বোচ্চ পিকটা পেয়ে যাবা তুমি, ঠিক আছে? যখন তালে তাল মিলছে, মানে একজন যেদিকে ফ্লো হচ্ছে আর একজন একই দিকে একই রকম ভাবে ফ্লো হচ্ছে, তখনই তুমি এই জিনিসটা ঘটতে দেখবা, ঠিক আছে? বুঝতে পারছো? এখন তোমাদের মনে প্রশ্ন কি আসতে পারে যে ভাইয়া ওরা যে এক্স্যাক্টলি খাপে খাপ একটা একটার সাথে মিলে যাবে এমন তো নাও হইতে পারে, এমন হইতে পারে যে এটা একটু এরকম, তাই না? যে যখন একটা উপর একটা পড়ছে বা দুইটা যখন আগাচ্ছে, দুইটা যখন আগাচ্ছে এইরকম ভাবে আগাচ্ছে, এরকমও তো হইতে পারে, এরকম ভাবে আগাচ্ছে এরকম হইতে পারে, এরকম ভাবে আগাচ্ছে এরকম হইতে পারে। হ্যাঁ আঘাত পড়তে পারে, আমরা একটু পরে দেখবো যে সব রকম ভাবেই একটার উপর আরেকটা পরিবর্তিত হইতে পারে। আমি বলতেছি কখন আমি সর্বোচ্চ আউটপুটটা পাবো, কখন আমাদের লব্ধিটা তার বিস্তারটা সর্বোচ্চ হবে, এটা তোমাকে জিজ্ঞেস করছি। সর্বোচ্চ কখন হবে? যখন এক্স্যাক্ট তালে তাল মিলে যাবে, এইরকম এক্স্যাক্ট তালে তাল যখন মিলে যাবে তখনই তুমি সর্বোচ্চ বিস্তার পাবা, লব্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তার পাবা। আর যদি এরকম ভাবে মিলিত হয়, হ্যাঁ তোমার লব্ধি তরঙ্গের বিস্তার বাড়বে, কারণ অনেকটাই সিমিলার টাইপের, বাট সর্বোচ্চটা পাবা না। আর যদি আস্তে আস্তে এরকম ভাবে মিলিত হয়, এখন বলো তো, এখন বলো তো সর্বোচ্চটা পাবা নাকি নাকচ করে দিবে একটা আরেকটা, একটা আরেকটাকে নাকচ করে দিবে? এইরকম স্টেট যদি হয়, একটা আরেকটাকে নাকচ করে দিবে না? নাকচ করে দিবে। বুঝতে পারছো আশা করি। তার মানে আমাদের তরঙ্গটা যে কোনোভাবেই মিলতে পারে, বাট আমরা সর্বোচ্চ কখন পাবো, সর্বোচ্চ কখন পাবো, সবচেয়ে বেশি কখন পাবো? যখন তালে তাল মিলবে, এই কথাটা মনে রাখবা। যখন তালে তাল মিলবে, যখন তালে তাল মিলবে তখনই তুমি সর্বোচ্চ বিস্তারটা পাবা, তোমার লব্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তারটা পাবা। আর যদি তালে তাল না মিলে, একদম বিপরীত তালে মিলে, একদম বিপরীত তালে মনে করো তোমার মিলল, যে একটা তরঙ্গ এইরকম আরেকটা আসতেছে তার বিপরীত তালে, কাইন্ড অফ এইরকম,
ঠিক আছে, যদিও বা আমার আঁকাটা ঠিক হয় নাই, দাঁড়াও। ঠিক আছে, আরেকটা আসলে তার বিপরীত তালে। সো এইটার রেজাল্টের তুমি পাবো হচ্ছে একদম জিরো, একদম একটা স্ট্রেট লাইন, দুইটা তরঙ্গ মিলে একদম নাকচ হয়ে যাবে। সো এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। এখানে তালে তাল মিলে নাই, একদম বিপরীত, একদম বিপরীতভাবে আসছে, বিপরীতভাবে দুইটা তরঙ্গ পরিপালিত হয়েছে, বিপরীতভাবে মিলিত হয়েছে। ঠিক আছে, তাইলে এখন মনে প্রশ্ন যে ভাইয়া তাহলে এক্স্যাক্ট তালে তাল আর এক্স্যাক্ট বিপরীতের বাদে অন্য কোনোভাবে কি মিলিত হইতে পারে না? হ্যাঁ, অন্য কোনোভাবে মিলিত হইতে পারে। সো সেগুলার যে লব্ধি, সেই লব্ধি কি হবে না বলো তো? একদম সর্বোচ্চ বিস্তার সম্পন্ন তরঙ্গ হবে না, আবার একদম ফ্ল্যাট লাইনও হবে না, হবে কি তার মাঝামাঝি। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমরা কথা বলতেছিলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন, মানে ওর্স্ট কেসে, বেস্ট কেসে এভাবে মিলিত হইতে পারে, ওর্স্ট কেসে এভাবে মিলিত হইতে পারে। ঠিক আছে, বাট এর মাঝামাঝি স্টেজেও মিলিত হইতে পারে। এই টেকনোলজিগুলো বর্তমানে অনেক বেশি ইউজ হয়, বিশেষ করে বিদেশের কান্ট্রিগুলোতে। ওরা কি করে, শব্দ প্রডিউস করে সাইলেন্স বানায়। মনে করো যে বড় বড় শহরগুলা বা বাসার আশেপাশে জোরে বুলেট ট্রেন যাচ্ছে, রাতের বেলা যদি যায় তোমার ঘুম তো ভেঙে যাবে। সো তারা কি করে, তাদের জানালায় তারা মাইক ফিট করে, মানে তারা তাদের জানালায় মানে গ্লাস ফিট করে না, আরও মাইক ফিট করে। সো কাহিনীটা কি হয়, মনে করো এইটা হচ্ছে তোমার ওই বুলেট ট্রেনের শব্দটা। ঠিক আছে, বুলেট ট্রেনের শব্দটা, ঠিক আছে, বুলেট ট্রেনের শব্দটা আসতেছে, তারা তার ঠিক অপোজিট যে সাউন্ডটা, এই যে এই ওয়েভটা, এটা তারা ক্রিয়েট করে এবং এতটুকু অ্যাম্প্লিটিউড নিয়ে তৈরি করে যেন এটাকে নালিফাই করতে পারে। দেখো তারা কিন্তু একটা বড় শব্দ তৈরি করতেছে। যদি এটা সিঙ্গেল শুনতা তুমি, তাহলে এটাও তোমার কাছে একটা লাউড স্পিকার শোনা যাইতো, কিন্তু ওই দুইটা তরঙ্গ যখন একসাথে মিলিত হয়, লব্ধিটা তখন একদম কমপ্লিট সাইলেন্স পাওয়া যায়। সেটা খুবই সুন্দর একটা টেকনোলজি। বর্তমানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো ইউজ হয়, অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ হয়। বুঝতে পারছো জিনিসটা? ইন্টারেস্টিং একটা টপিক, বুঝছো? খুবই মজার একটা টপিক, বুঝতে পারছো? এন্ড ইন্টারেস্টিং না জিনিসটা, যে শব্দ তৈরি করে তুমি সাইলেন্স বানাচ্ছ। টপিকটা ইন্টারেস্টিং, যে তুমি সাউন্ড ক্রিয়েট করতেছো বাট অ্যাকচুয়ালি রেজাল্টটা তুমি পাচ্ছ সাইলেন্স। ওকে, ঠিক আছে। সো আমরা কি কনসেপ্ট শিখলাম, যে তরঙ্গ মিলিত হইতে পারে এরকম ভাবে, বেস্ট কেস হইতে মিলিত হইতে পারে, এরকম হইতে ওর্স্ট কেস হইতে মিলিত হইতে পারে, বাট এর মাঝামাঝি ভাবেও মিলিত হইতে পারে, যেগুলো আমরা দেখব পরবর্তীতে। ঠিক আছে, এখন আমাকে বলো এই বেস্ট কেস আর ওর্স্ট কেস, এদের মধ্যে যে তরঙ্গ দুইটা, এদের পথ পার্থক্য কত? আগে জাস্ট এই তরঙ্গটা দেখে বলো, এও যেই জায়গা থেকে শুরু হয়েছে, এও একই জায়গা থেকে শুরু হয়েছে, তাইলেই তো তারা একই রকম ভাবে যাবে, তাই না? মনে করো দুইটার যে বিস্তার এবং ওমেগা বা কৌণিক বেগ সবগুলা সমান, ওমেগা সেম, অ্যাম্প্লিটিউড সেম। ঠিক আছে, আর শুরুর যে পথ পার্থক্য সেটাও সেম, সেটা জিরো। তার মানে ওমেগা আর কে, কে মানে কি 2π/λ, এগুলো যেহেতু সেম, তার মানে তার বেগটাও সেম থাকবে, তার মানে একই বেগে দুইটা আগাবে। আমি দুইটা আইডেন্টিক্যাল ওয়েভের কথা বললাম, যে এই দুইটাই মনে করো আইডেন্টিক্যাল, তাদের অ্যাম্প্লিটিউড সেম, কম্পাঙ্ক সেম, বেগ সেম, সবই আমি সেম বললাম। এখন আমাকে বলো যে তাদের মধ্যে পথের পার্থক্য কত, তাদের দুইটা ওয়েভের মাঝে পথের পার্থক্য কত? আগে আমরা পথের পার্থক্য একটা ওয়েভের দুইটা বিন্দুর মাঝে সৃষ্টি করছিলাম বা ক্যালকুলেট করছিলাম, তাই না? যে স্টার্টিং পয়েন্টটা আর মাঝের একটা বিন্দুর মধ্যে পথের পার্থক্য কত বা দশার পার্থক্য কত। এখন একটু চিন্তা করো যে এই বিন্দুটা, এই ওয়েভের এই বিন্দুটা, এই ওয়েভেরও এই বিন্দুটা, দুটো একই জায়গায়, তাহলে তাদের পথের পার্থক্য কত বলো তো? জিরো। তাদের পথের পার্থক্য কত বলো তো? জিরো। তাদের পথের পার্থক্য কত বলো তো? জিরো। এই জায়গাতে দেখো তো একটা জিনিস, দুইটা যদি একই জায়গা থেকে স্টার্ট করতে হয়, মানে একই রকমভাবে স্টার্ট করতে হয়, তাহলে এটা উপরের দিকে স্টার্ট করতে হবে, এটা উপরের দিকে স্টার্ট করতে হবে, তাহলে এখন তাদের পথের পার্থক্য কত? λ/2। আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছি, এটা একটু গ্রাফ আঁকায় বুঝাইলে তুমি খুব সহজে বুঝে যাবা, একটু গ্রাফ আঁকায় বুঝাইলে সহজে বুঝে যাবা। দেখো আমি চাচ্ছি জিনিসগুলো তোমরা ফিল করো, এই কারণে আজকের ক্লাসটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস, আজকের ক্লাসে কোনো ম্যাথ নাই। এটা হচ্ছে একটা তরঙ্গ, এই জায়গাতে এটা মনে করো আরেকটা তরঙ্গ, আমি জাস্ট এটাই সিমিলার একটা তরঙ্গ আঁকাই।
এটা মনে করো আরেকটা তরঙ্গ। তার মানে তারা গঠনমূলকভাবে মিলিত হয়েছে, ইয়েস গঠনমূলকভাবে মিলিত হয়েছে, তালে তাল মিলছে, তার মানে তাদের দুজনের মধ্যে পথ পার্থক্য এখন 0। আমি আর এটা কখন ধ্বংসাত্মক হয়ে যায়, একটা তরঙ্গ ঠিক কতটুকু পথ পার্থক্য সরলে বা কতটুকু পথ পার্থক্য দূর থেকে স্টার্ট হইলে বা দুইটা তরঙ্গের মাঝে কতটুকু পথ পার্থক্য থাকলে আসলে একটাতে ধ্বংসাত্মক হবে আর একটাতে গঠনমূলক হবে। দেখো তুমি জাস্ট একটা তরঙ্গকে এখান থেকে শিফট করলে এই ব্যাপারটা বুঝে যাবা। দেখো তো কতটুকু শিফট করা লাগতেছে, যদিও আমার ফিগারটা ঠিকঠাক হয় নাই, ঠিকঠাক হইলে আরও ইজিলি বুঝে যাইতা, মানে আমার লুপগুলা সেম হয় নাই যে কারণে বুঝতে পারতেছো না। আচ্ছা একটু তুমি বোঝার চেষ্টা করো যে আসলে কতটুকু সরাইলে তোমার হচ্ছে মানে তালে তাল থেকে বেতাল হয়ে যায়, একদম বিপরীতভাবে মিলিত হয়। বলো তো কতটুকু সরাইলে? অলমোস্ট λ/2 না, λ/2। তার মানে λ/2 তুমি যদি শিফট করো একটা তরঙ্গকে, তুমি যদি λ/2 শিফট করো তাইলেই সেটা গঠনমূলক থেকে ধ্বংসাত্মক হয়ে যায়, এরকম ধ্বংসাত্মক হয়ে যায়, ধ্বংসাত্মক হয়ে যায় জাস্ট λ/2 শিফট করার কারণে। তাইলে এই দুইটা তরঙ্গের মধ্যে এখন পথ পার্থক্য আমি কত বলবো? একটা থেকে পথের কতটুকু দূরে সরাইছি? λ/2। বা এটার স্টার্টিং পয়েন্ট আর এটার স্টার্টিং পয়েন্টের যে দূরত্ব সেটাই তো তাদের মাঝে পথ পার্থক্য, সেটা কত বলো তো? λ/2। তার মানে আমি যদি দুইটা তরঙ্গ মনে করো একটা একটার উপর পরিপাতিত হচ্ছে, তাদের পথ পার্থক্য যদি 0 থাকে তাহলে বলতে পারবো যে সেটা গঠনমূলকভাবে মিলিত হয়েছে। আর পথ পার্থক্য যদি λ/2 থাকে তাহলে বলতে পারবো যে তারা ধ্বংসাত্মকভাবে মিলিত হয়েছে। সো এটা জাস্ট একটা ইন্টারপ্রেট করার জন্য দেয়া, বাট আরও সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি, ওয়েট করো। তার মানে গঠনমূলকটা বুঝছো যে একদম তালে তাল, এক্স্যাক্ট তালে তাল মিলবে। ধ্বংসাত্মকটা বুঝছো যে একদম বিপরীত তালে মিলবে, ঠিক আছে, একদম তালে তাল মিলবে এবং বিপরীত তালে মিলবে, এতটুকু বুঝে গেছো। এখন কখন ধ্বংসাত্মক হয় আর কখন তোমার হচ্ছে কি হয় বলো তো, গঠনমূলক হয়, এই জিনিসটা আমরা এখন পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জাস্ট দুইটা এক্সট্রিম কেস নিয়ে আলোচনা করতেছি, একদম খাপে খাপ মিলছে, একদম বিপরীতভাবে মিলছে, এর মাঝামাঝি হইতে পারে, যেগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে, যেগুলো আমরা পরে পড়বো। মনে করো যে এই জায়গাতে তোমার একটা তরঙ্গ আছে, আমি এটাকে 3টা কপি বানালাম। তুমি এখন বলবা যে জিনিসটা খুবই মজার। এগুলো আসলে বইয়ে দেখবা যে অনেক ম্যাথমেটিক্যালি প্রমাণ করা, ভৌত আলোক বিজ্ঞান খুলবা দেখবা যে ওইখানেও ম্যাথমেটিক্যালি প্রমাণ করা, তরঙ্গ অধ্যায় খুলবা, তরঙ্গ অধ্যায় মূলত এই ব্যতিচার নাই, বাট ব্যতিচার পড়ে রাখলে ভৌত আলোক বিজ্ঞানেও তোমার হেল্প হবে, তরঙ্গ অধ্যায়ও হেল্প হবে। যদিও বা এই ব্যতিচারটা মানে যেই টপিকটা পড়াচ্ছি সেটা তোমার তরঙ্গের ব্যতিচার বলা হয়, দুইটা তরঙ্গের মিলনকে। এই টপিকটা তোমার ভৌত আলোক বিজ্ঞানে হেল্প করবে বলে এখানে পড়ায় দিচ্ছি, না হলে এটা না পড়লেও চলতো, বাট এটা পড়ে থাকলে তোমার আসলে হেল্প হবে। আচ্ছা, সো এই তরঙ্গের মিলন, এই যে তরঙ্গের মিলন আমরা পড়তেছি বা উপরিপাতন পড়তেছি, এর 3টা ইউজ কেস আছে, 3টা জায়গায় এই জিনিসটা ইউজ হয়। একটা হচ্ছে ব্যতিচার, একটা কি বলতো? ব্যতিচার। ব্যতিচার কিছু না, দুইটা একই দিকে যাচ্ছে, একই দিকে দুইটা তরঙ্গ যাচ্ছে, তাদের যে মিলন এটাকে বলা হয় আমরা ব্যতিচার। এই তরঙ্গটার কি থাকবে? দুইটা তরঙ্গেরই আইডেন্টিক্যাল থাকবে, মানে তাদের ওমেগা বা ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড এগুলা সেম থাকবে, দুইটা তরঙ্গই আইডেন্টিক্যাল থাকবে। আইডেন্টিক্যাল বলতে তাদের অ্যামপ্লিটিউড, ওমেগা, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হতে পারে, ওমেগা, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড এগুলা সেম থাকবে, মানে ওমেগাটা সেম থাকবে। কি কি ডিফারেন্ট হইতে পারে? ডিফারেন্ট হইতে পারে হলো তোমার অ্যামপ্লিটিউড A1 নট ইকুয়ালস টু A2, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হইতে পারে, সমানও হইতে পারে। আবার তোমার যে পথ পার্থক্য যেটা আমরা kx বলি, এটাও সমান নাও হইতে পারে, আবার সমানও হইতে পারে, ইটস আপ টু প্রবলেম, ঠিক আছে। বাট বেস কন্ডিশন হচ্ছে একই দিকে যাইতে হবে এবং ওমেগাটা সেম থাকতে হবে, তখন ওই জিনিসটাকে বলি আমরা ব্যতিচার। তার মানে আমরা যেটা এখন ক্যালকুলেট করছি এই টাইপের অপারেশনটা, মানে এইটা তো ব্যতিচারের মধ্যে পড়ে না, বাট এখন এই জায়গাতে যেটা ক্যালকুলেট করলাম এটা মূলত ব্যতিচারের মধ্যে পড়ে, বা একটু পরে যেটা পড়বো সেটা ব্যতিচারের মধ্যে পড়বে, একই দিকে যাওয়া লাগবে, ওমেগাটা সেম হওয়া লাগবে। তারপর আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় স্থির তরঙ্গ, যেটা মূলত আমাদের মেইন পড়া, স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গের কনসেপ্ট হলো বিপরীত দিক থেকে তরঙ্গ আসা লাগবে, বিপরীত দিক থেকে তরঙ্গ আসা লাগবে। এখানেও কন্ডিশনগুলো সেম,
যে ওমেগা সেম হওয়া লাগবে, বা টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি তারা তো একই চাচাতো ভাই, তাদের সেম হওয়া লাগবে। অ্যামপ্লিটিউড সমান নাও হইতে পারে, কে এক্স সমান নাও হইতে পারে, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য কেস আমরা ধরে নিই আসলে অ্যামপ্লিটিউড সমান। অ্যামপ্লিটিউড সমান আসলে এটাই ধরে নিই আমরা অনেকগুলো ম্যাথে বা ম্যাক্সিমাম ম্যাথে। আর 3 নাম্বারটা হচ্ছে বিট। ওকে, এই বিট হচ্ছে এরা তরঙ্গের মিলন, বাট এদের আসলে কম্পাঙ্ক সেম না, মানে ওমেগাটা সেম না। দুইটা তরঙ্গ মিলিত হবে বাট তাদের ওমেগা সেম না। যখন ওমেগা সেম না থাকে তখন বিট তৈরি হয়। আর যখন ওমেগা সেম থাকে, দেখো কন্ডিশনটা হচ্ছে ওমেগার সাথে, বাকিগুলো ভুলে যাও, এ আর কে এগুলো ভুলে যাও। ওমেগা সেম থাকে বাট দুইটা তরঙ্গ মিলিত হচ্ছে, তখন দুইটা কেস হইতে পারে। এক হয় তারা ব্যতিচার করতে পারে, অথবা তাদেরকে বলতে পারে স্থির তরঙ্গ। সবগুলো টপিকে আমরা পড়বো, বাট দুইটারই ওমেগা সেম থাকলে বলতে পারবা। ডিফারেন্সটা কি, এটা একই দিকে আর দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসতে হবে। আর ওমেগা সেম না থেকে যদি দুইটা তরঙ্গ মিলিত হয় তখন সেখানে বিট তৈরি হবে। এগুলা কি আমরা পরে পড়বো, ঠিক আছে। এখন আমরা শুরুতে যেটা পড়তেছি সেটা হচ্ছে ব্যতিচার। এটার নাম কি? ব্যতিচার। ব্যতিচার মানে কি, একই দিক থেকে যাবে এবং তাদের ওমেগা সেম। দুইটা তরঙ্গ তাদের ওমেগা সেম এবং একই দিক থেকে যাবে, ঠিক আছে। এখন আমাকে বলো, আমি যদি এখানে গঠনমূলকভাবে মিলিত হতে চাই আরেকটা তরঙ্গ, তাহলে আরেকটা তরঙ্গকে মাস্ট বি এখান থেকে স্টার্ট হইতে হবে না, বলো তো? একদম এরকম ভাবে সে হচ্ছে পুরোটা ট্রাভেল করবে। ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। যদি আরেকটা তরঙ্গ গঠনমূলকভাবে, একদম কমপ্লিটলি গঠনমূলকভাবে মিলিত হইতে চায়, একদম তালে তালভাবে মিলিত হইতে চায়, তাহলে এখান থেকে শুরু হওয়া লাগবে। আর কোনোভাবে কি এটা সম্ভব আমাকে বলো তো? আর কোনোভাবে কি এই সেম সিনারিও তৈরি করা সম্ভব? সম্ভব। তরঙ্গটা এখানে স্টার্ট না করে আরেকটু আগে স্টার্ট করো, আরেকটু আগে স্টার্ট করো। এই কেসেও কিন্তু জিনিসটা সম্ভব, একটু আগে থেকে স্টার্ট হয়ে তালে তালই মিলছে। এটা কি আরো সম্ভব? হ্যাঁ, আরেকভাবে সম্ভব। কি? আরেকটু আগে স্টার্ট করো, সমস্যা তো নাই। তুমি তরঙ্গটা আরেকটু আগে স্টার্ট করো, তুমি তরঙ্গটা আরেকটু আগে স্টার্ট করো। আগে এখানে স্টার্ট করছিলা, তাই না? তুমি আরেকটু আগে স্টার্ট করো, এখানে স্টার্ট করো। এই সবগুলা কেসেই কিন্তু তালে তাল মিলে যাচ্ছে। মোট কথা, গঠনমূলক হওয়ার জন্য, একদম ম্যাক্সিমাম বিস্তার পাওয়ার জন্য তালে তালে মিলতে হবে। সো তালে তালে মিলতে হলে কোন জায়গা থেকে শুরু হইতে হয়? দুইটা তরঙ্গকে একই জায়গা থেকে শুরু হইতে হয়। তার মানে তখন দুইটা তরঙ্গের পথ পার্থক্য কত? 0। অথবা ল্যামডা দূরত্ব থেকে শুরু করতে হয় দুইটা তরঙ্গকে। তার মানে তখন তরঙ্গ দুটার পথ পার্থক্য কত? ল্যামডা, একটা তরঙ্গ দৈর্ঘ্য। অথবা 2 ল্যামডা থেকে স্টার্ট করতে হয়, তখন তরঙ্গ দুটার পথ পার্থক্য কত বলো তো? 2 ল্যামডা, রাইট? পিছনে করলে হবে না ভাইয়া? পিছনে করলে কোনটা কোনটা পিছনে করার কথা বলতেছো? প্রথমটা? হ্যাঁ, প্রথমটা পিছনে করলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি প্রথম তরঙ্গটাকে পিছনে আনতা, একই কথা। তোমার এটাকে এখানে দাঁড় করায় প্রথমটাকে ল্যামডা পরিমাণ পিছনে আনো, তারপরেও দেখবা তালে তাল মিলছে। আর মান বুঝতে পারছো? মোট কথা, দুইটা তরঙ্গের মধ্যে যদি পথ পার্থক্যটা 0 ল্যামডা 2 ল্যামডা এইরকম হয়, তখনই তালে তালটা মিলে। তুমি একটু চিত্রটার দিকে তাকাইলে বুঝবা। আর কোনোভাবে কিন্তু তুমি সেম এক্স্যাক্ট তালে তাল মিলাইতে পারবে না। বলো, বুঝতে পারছো? দেখে কি বোঝা যাচ্ছে? বইয়ে কিন্তু এরকমভাবে প্রমাণ দেখবে না, ভৌত আলোক বিজ্ঞানও এরকমভাবে প্রমাণ দেখবে না। সো এটা খুব ইন্টারেস্টিং, এটা বোঝা অনুধাবন করা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার, দরকারও। তার মানে তালে তাল মিললেই, তালে তালটা যখন মিলবে, তার মানে একটা তরঙ্গের সাথে একটা তরঙ্গের তালে তাল মিলে গেছে, তখনই আসলে সর্বোচ্চ বিস্তারটা আমরা পাবো বা সর্বোচ্চ গঠনমূলকটা আমরা পাবো। হ্যাঁ, এখন তালে তাল কি অর্ধেক অর্ধেক মিলতে পারে না? হ্যাঁ, মিলতে পারে। মনে করো যে এমনভাবে আসলো যে এইটার অর্ধেক এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, মানে এমনভাবে একটা র্যান্ডম ভাবে আসলো, সেরকমভাবে মিলতে পারে। বাট আমরা সর্বোচ্চটা পড়তেছি। ম্যাক্সিমাম খাপে খাপে যখন মিলবে তখনই বিস্তারটা সর্বোচ্চ হবে। সো এরকম কখন হয় বলো তো? পথ পার্থক্য কত কত থাকলে এরকম ঘটে আমাকে বলো তো? যে দুইটা তরঙ্গের মাঝে পথের যে পার্থক্যটা, সেটা যদি 0 হয় বা ল্যামডা হয় বা 2 ল্যামডা হয় বা 3 ল্যামডা হয় বা 4 ল্যামডা হয়, এরকম যদি হতে থাকে তখনই কেবলমাত্র এরকম সম্ভব। তার মানে পথ পার্থক্যটাকে n ল্যামডা বলতে পারো, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। 0 1 2 3 এরকম ভাবে। বুঝতে পারছো? ওকে, এটাকে আদর করে এইটা মনে রাখবা আসলে, যে n 2n ইন্টু ল্যামডা বাই 2। আমরা আসলে জোর সংখ্যা বানিয়ে দিচ্ছি। তার মানে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক যখন হবে, পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হলে তোমার কি সম্ভব বলো তো? কি সম্ভব?
গঠনমূলক ব্যতিসারসম্য, কমপ্লিটলি গঠনমূলক। দুইটাই আসলে কি হবে, তোমার সর্বোচ্চ বিস্তার হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? জিনিসটা মজার, বইয়ে এত মজা করে পড়ানো নাই, বইয়ে খুব বোরিং ভাবে পড়ানো। আমি দেখাবো একটু পরে যে বইয়ে আসলে কিভাবে পড়ানো। এখন আসো যে কখন কমপ্লিটলি নালিফাই করে দেবে একটা আরেকটাকে, কখন কমপ্লিটলি নালিফাই করে দেবে একটা আরেকটাকে। কমপ্লিটলি নালিফাই করবে যখন দুইটা তরঙ্গ উল্টাভাবে মিলিত হবে, এরকম ভাবে দুইটা তরঙ্গ যখন উল্টাভাবে মিলিত হবে তখন কমপ্লিটলি নালিফাই করবে। সো এরকমভাবে মিলিত হইতে হইলে অবশ্যই আরেকটা তরঙ্গকে একটু শিফট করতে হয়, তাই না? λ/2 পরিমাণ পিছন থেকে শুরু করতে আমরা দেখছিলাম যে তরঙ্গ তো দুইটা মূলত একই জায়গা থেকে শুরু হচ্ছে, বাট তাদের মধ্যে পথ পার্থক্যটা ঠিক কতটুকু শিফট করলে বা একটা তরঙ্গকে কতটুকু দূরে নিলে, কতটুকু দূর থেকে স্টার্ট করলে আসলে এরকমভাবে এসে মিলে। দুইটা মনে করো একই যন্ত্র দিয়ে আমি তৈরি করতেছি, কারণ আমি বললাম দুইটা আইডেন্টিক্যাল তরঙ্গ, দুইটা একই যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে, একই যন্ত্র অসিলেট করে তৈরি করতেছে। বাট কখন তারা এরকমভাবে মিলবে, যখন একটা সোর্স থেকে একটা সোর্স একটু পিছনে থাকবে। কতটুকু পিছনে বলো তো? কতটুকু পিছনে? কতটুকু পিছন থেকে তৈরি হতে হবে বলো? কতটুকু পিছন থেকে তৈরি হতে হবে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গকে? λ/2 পরিমাণ, তাই না? তার মানে λ/2 পরিমাণ পিছন থেকে শুরু হইলে তোমার হচ্ছে ধ্বংসাত্মক সৃষ্টি হয়। এটা আরেকভাবে হইতে পারে যে না আরেকটু আগে থেকে সৃষ্টি হইলো, আরো একটা ল্যামডা আগে থেকে সৃষ্টি হলো। তার মানে এখন কতটুকু আগে থেকে সৃষ্টি হয়েছে? 3λ/2। তা তুমি বললে যে না আরেকটু আগে থেকে শুরু হইলো, এখানেও না আরেকটু আগে থেকে শুরু হইলো, তখন আসলে কতটুকু? 5λ/2। তাইলে তুমি বলতে পারবা যে কখন আসলে বিপরীত ফেজে মিলে বা একদম ধ্বংসাত্মকভাবে মিলে? যখন তোমার পথ পার্থক্যটা λ/2 এর বিজোড় গুণিতক, দেখো বিজোড় সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করি। দেখো বিজোড় সংখ্যাকে 2n+1 দিয়েও প্রকাশ করা যায়, 2n-1 দিয়েও প্রকাশ করা যায়। যখন তুমি এইটা ধরবা তখন n এর ভ্যালুটা শুরু হবে 0 1 2 3 এরকম ভাবে। যখন তুমি এইটা ধরবা তখন n এর ভ্যালুটা শুরু হবে 1 2 3 4 এরকম ভাবে, কারণ বিজোড় সংখ্যা প্রথমটা তোমাকে বের করা লাগবে, তাই না? সো প্রথমটা কত বসাইলে, n এর ভ্যালু কত বসাইলে প্রথম বিজোড় সংখ্যা মানে 1 আসে? এই ফর্মুলাতে 0 বসাইলে 1 আসে, এটার মধ্যে তুমি লিখলে 1 বসাইলে 1 আসে। যে কারণে তুমি কোনটা ইউজ করতেছো খেয়াল রাখবা। তুমি যদি মাইনাসটা ইউজ করো তাহলে তোমার নাম্বারিংটা শুরু হবে হচ্ছে কত থেকে বলো তো? তখন তোমার নাম্বারিংটা শুরু হবে 1 থেকে। আর যদি তুমি 0 থেকে শুরু করো তখন তোমার নাম্বারিংটা শুরু হবে 0 থেকে। আমরা মাইনাস ইউজ করছি, তার মানে n এর ভ্যালু নাম্বারিংটা শুরু হবে 1 থেকে। বুঝছো? বুঝতে পারলা? n এর নাম্বারিংটা শুরু হবে 1 থেকে, এরকম ভাবে চলবে। তাইলে পথ পার্থক্য কত হইলে দুইটা তরঙ্গের মাঝে বলতো ধ্বংসাত্মক হয়, একদম ডার্ক হয়ে যাবে, মানে একদম নালিফাই করে দেবে? λ/2 এর বিজোড় গুণিতক। এটা একদম মনের অন্তঃস্থলে লেখা দাও। জীবনে যত জায়গায় পরীক্ষা দিবা, যত অ্যাডমিশন টেস্ট দিবা, সব জায়গায় এটা লাগবে। তার মানে কখন গঠনমূলক, মানে একদম তালে তাল মিলে যায়, কখন বলো? কখন তালে তালে মিলে যায়? λ/2 এর জোড় গুণিতকে, λ/2 এর জোড় গুণিতকে তালে তালে মিলে যায়। ইয়েস ইয়েস, λ/2 এর জোড় গুণিতকে তালে তালে মিলে যায়। কখন একদম উল্টা ফেজে মিলিত হয়, মানে একদম বিপরীতভাবে মিলিত হয়? λ/2 এর বিজোড় গুণিতকে। এটা একদম মনের অন্তঃস্থলে আজকের ক্লাসের পরে শিখে যাও, মনের অন্তঃস্থলে রেখে দিবা, বা চোখ অফ করে তুমি এই জিনিসটাকে দেখবা, উপলব্ধি করবা যে একদম 0 λ 2 λ এইরকম জায়গা থেকে স্টার্ট হইলে কি একদম তালে তাল মিলে যায়। আর λ/2 3λ/2 5λ/2 এরকমভাবে শুরু হইলে কি একদম ধ্বংসাত্মক হয়ে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার একটা তরঙ্গ ধরেন, দুইটা তরঙ্গের মাঝে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে, মানে পথ পার্থক্য হচ্ছে λ/4। তাইলে কাহিনী কি হবে? λ/2ও না, ল্যামডাও না, বা 0ও না। কত পার্থক্য? λ/4, এতটুক। তখন বলো তো কি হবে? একদম ডার্কও হবে না, মানে একদম ধ্বংস করবে না, একদম ম্যাক্সিমাম ভাবে মিলিত হবে না, তার মাঝামাঝি কিছু একটা হবে, যেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, মাঝামাঝি কিছু একটা হবে। ওকে, আমরা একদম কমপ্লিটলি টপ এবং কমপ্লিটলি ডাউন এই দুইটা জিনিস পড়তে, একদম ম্যাক্সিমাম আর মিনিমামটা পড়তেছি। তার মানে একদম ম্যাক্সিমামটা হচ্ছে গঠনমূলক, যেটা λ/2 এর জোড় গুণিতক হইতে হবে। আর একদম ধ্বংসাত্মক বা একদম অন্ধকার বা একদম নালিফাই হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে, এটার জন্য λ/2 এর বিজোড় গুণিতক হইতে হবে। ঠিক আছে, সো এই দুইটা জিনিস বলো তো ক্লিয়ার কিনা? এখন আসো দেখাই যে বইয়ে আসলে কিভাবে, এটা তরঙ্গ চ্যাপ্টারে পাবা না, এটা পাবা হচ্ছে তোমার কোন চ্যাপ্টারে জানো? ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে, যে বইয়ে আসলে কতটুকু বোরিং ভাবে পড়াইছে।
বইয়ে ধরে নিছে যে আমরা ধরি আমাদের একটা তরঙ্গ হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা ওয়ান। দেখো এটা কি ছিল, ফেজ ডিফারেন্স, আর তরঙ্গের ফেজ ডিফারেন্স মাইনাস হয়, আমরা ডেল্টাটাকে কি বলতে পারতাম, কে এক্স বলতে পারতাম, একই জিনিস। তারা আরেকটা তরঙ্গ নিছে, সেটা হচ্ছে ওয়াই টু তারা নিছে হচ্ছে এ সাইন ওমেগা টি ল্যামডা টু। বলো তো কেন ওমেগা ডিফারেন্ট নেয় নেই, কেন ওমেগা ডিফারেন্ট নেয় নেই বলো তো, কেন ওমেগা ডিফারেন্ট নেয় নেই? কারণ আমরা পড়তেছি ব্যতিচার, ব্যতিচার মানে ওমেগা সেম থাকবে। বিস্তার তুমি ডিফারেন্ট নিতে পারো, বাট আমাদের হিসাবের সুবিধার্থে আমরা বিস্তারটা সেম নিলাম। বিস্তার ডিফারেন্ট হতে পারে, সমস্যা নেই, বাট আমাদের হিসাবের সুবিধার্থে আমরা সেম নিলাম। ওকে, আর এই জায়গাতে যে আমরা ব্যতিচারগুলো ক্যালকুলেট করতেছি, তোমার গঠনমূলক বা একদম নালিফাই করে দিচ্ছে এরকম যে ক্যালকুলেট করতেছি, এটা তখনই সম্ভব যখন বিস্তার সেম। মনে করো একজন উপরের দিকে ধাক্কা দিচ্ছে 5 টাকায়, আরেকজন ধাক্কা দিচ্ছে 2 টাকায় নিচের দিকে, তাইলে কিন্তু একদম বিপরীত হইলেও নালিফাই হবে না। কিন্তু নালিফাই তখনই হবে যখন উপরে 5 নিচে 5, বিস্তার যখন দুইজনের সেম তখনই নালিফাই হয় এক্স্যাক্টলি। তার মানে আমরা আমাদের হিসাবের সুবিধার্থে বা ম্যাথগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা ধরে নিচ্ছি দুইটার সমান বিস্তার। ঠিক আছে, সমান বিস্তার। তারা কি বলছে, তারা বলছে আচ্ছা ধরে নেই তরঙ্গ এটা এই জায়গায় যায় মিলিত হয়েছে, তরঙ্গ এটাও যায় এই জায়গায় মিলিত হয়েছে, তার মানে ওয়ান আর ওয়াই টু মিলিত হয়েছে, সেহেতু আমি মিলিতটা বের করতে চাচ্ছি। তার মানে মিলিত তরঙ্গ কি হবে বলতো, ওয়ান আর ওয়াই টুর যোগফল, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, দুটোর যোগফল। তাহলে যোগফল বলতে তুমি কেমনে বের করবা, এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা ওয়ান প্লাস এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা টু। বলো তো এ কে যদি কমন নাও তাহলে সাইন এ প্লাস সাইন বি এরকম একটা ফর্মুলা পড়ছে কিনা, যদি এইটুকু ভিতরের টুকুকে এ ধরো মনে মনে আর এইটুকু ভিতরের টুকুকে বি ধরো, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা পড়ছে, যেটার ফর্মুলাটা কি, সাইন এ প্লাস সাইন বি। মনে করো এটা কমন নিছো, সাইন এ, এই যে এইটুকু এ ধরলাম এটুকু বি ধরলাম, সাইন এ সাইন বির ফর্মুলা কি, 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কজ এ মাইনাস বি বাই 2। মনে আছে, মনে আছে, 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2। ঠিক আছে, সো আগে একটা 2 আসবে তাই না, আগে একটা 2 আসবে, তারপর সাইন এ প্লাস বি বাই 2, এদের যোগ করে 2 দিয়ে ভাগ। সো আলটিমেটলি তোমার 2 ওমেগা টি মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 যোগ করলাম 2 দিয়ে ভাগ ইন্টু কজ এ মাইনাস বি বাই 2। এটা থেকে যদি এটা বিয়োগ করো এটা প্লাসের রাশি চলে আসবে, সো ওমেগা 2 মাইনাস ওমেগা 1, সরি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমাকে বলো এই জায়গাতে কোন পার্টটা আসলে তরঙ্গ সৃষ্টি করার জন্য দায়ী আর কোনটা আসলে বিস্তার। এই জায়গাতে দেখো এই যে এই রাশিটা, এই রাশিটার মধ্যে কি কোনো টাইমের কোনো রাশিমালা আছে, কোনো টাইম আছে এই জায়গাতে যে টাইমের সাথে এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা ধ্রুব রাশি। এটা কি একটা ধ্রুব রাশি থাকে না, এটা কি একটা ধ্রুব রাশি থাকে না, ধ্রুব রাশি থাকে, বা ধ্রুব রাশি না বলতে পারলেও তুমি বলতে পারো এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না, এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, টাইমের উপর ডিপেন্ডেন্ট না, তাই টাইমের উপর ডিপেন্ডেন্ট শুধুমাত্র এতটুকু। তার মানে তোমার লব্ধিটাকে যে তরঙ্গ রূপে আগে নিচ্ছে সেটা হচ্ছে এতটুকু, আর বাকিটা যেটা পড়ে আছে সেটা বিস্তার। তার মানে বিস্তার এখানে 2a cos ডেল্টা 2, বা এটাকে ডেল ডেল্টা বলো বা দুইটার দশার পার্থক্য বলো, এটা একটা দশা এটা একটা দশা, দশার পার্থক্য হচ্ছে এটা তুমি বলতে পারো। আর বাকিটা হচ্ছে কি বলো তো, সাইন উপাংশ, সাইন 2 ওমেগা টি। তুমি যদি একটা কমন নাও, মানে তুমি যদি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নাও তাহলে কি হয়ে যাবে বলো তো, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ডিভাইডেড বাই 2। তরঙ্গ সৃষ্টি করতেছে ওইটুক আর বিস্তার সৃষ্টি করতেছে এতটুক। দেখো বিস্তারটা কিন্তু অসিলেটিং, বিস্তারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কজের মান মানে এই দশা পার্থক্যের মানটা চেঞ্জ হওয়ার সাথে সাথে পুরো বিস্তারের মানটা চেঞ্জ হচ্ছে। যে কারণে আমরা দেখতেছিলাম যে দশা পার্থক্য আর পথ পার্থক্য তো একই জিনিস, পথ পার্থক্য ল্যামডা বাই 2 থাকলে একরকমভাবে বিস্তার পাচ্ছি বা একরকমভাবে মিলিত হচ্ছে, পথ পার্থক্য আরেক রকম থাকলে আরেক রকমভাবে মিলিত হচ্ছে। তার মানে তাদের বিস্তারটা এখন পথ পার্থক্যের উপর নির্ভর করছে দুইটা তরঙ্গের। বুঝতে পারছো, তাদের বিস্তারটা কত হবে এটা পথ পার্থক্যের উপর নির্ভর করতেছে। ক্লিয়ার সবাই? তারা তারপর বলছে যে আচ্ছা তাইলে
বোঝার চেষ্টা করো, যদিও এটা বুঝবা না, এটা আসলে তোমার একটু কঠিন প্যারা, মানে বইয়ে এইভাবে দেওয়া, বোরিং ভাবে দেওয়া, এভাবে শিখবা না। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে আচ্ছা বইয়ে কি দিছে, যেন বইটা খুললে তুমি যখন ভৌতল বিজ্ঞান পড়বা তখন যেন বুঝো। সো তারা বলছে এটা বিস্তার, এটা কি, এটা হচ্ছে তোমার বিস্তার। বিস্তারটা নির্ভর করতেছে কার উপর? পথ পার্থক্য বা দশা পার্থক্যের উপর। তাহলে আমি কখন সর্বোচ্চ পাবো বলো তো? 2 এর তো ধ্রুবক, এই cos থিটার মান যখন সর্বোচ্চ হবে তখনই আমি সর্বোচ্চ বিস্তার পাবো, বা একদম ম্যাক্সিমাম পাবো, বা গঠনমূলক পাবো, তাই না? বলো ইয়েস অর নো? তার মানে গঠনমূলকের শর্ত কি বলো তো? গঠনমূলকের শর্ত কি? গঠনমূলকের শর্ত হচ্ছে আমার এই cos ডেল ডেল্টা বাই 2 এটাকে কি হইতে হবে বলো তো? ম্যাক্সিমাম মান হইতে হবে। এখন cos থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, সো 1 হইতে হবে। আর ধ্বংসাত্মক একদম 0, বিস্তার একদম নাই, ধ্বংসাত্মক হইতে হলে কি হইতে হবে বলো তো? ধ্বংসাত্মক হইতে হইলে এই যে cos থিটার মানটা, এইটার মানটা 0 হইতে হবে। কারণ এটা 0 হলে তো বিস্তার 0 হয়ে যাচ্ছে, একদম তরঙ্গটা 0 হয়ে যাচ্ছে। সো এখান থেকে ধরে তারা হচ্ছে কিছু ম্যাথ করে, দেখো খুবই বোরিং ম্যাথ, খুবই বোরিং ম্যাথ। cos থিটা কতর ভ্যালু বলো তো আমাকে? 0 1 হবে বলো তো কত? cos থিটার ভ্যালু 1 হবে কত কততে বলো তো? আমরা তো গঠনমূলকের জন্য cos থিটার ভ্যালু 1 চাই। সো cos থিটার ভ্যালু 1 হবে কত কততে? cos থিটার ভ্যালু 1 হয় 0 তে, তারপর পাই, তাই না? এই 90 cos থিটা 90 ডিগ্রিতে 1 হয়, এই বাসায় যেয়ে পিঠে আসবো, দেবলি না, বাসায় যেয়ে পিঠে আসবো। cos থিটার ভ্যালু 1 হয় 0 ডিগ্রিতে, ঠিক আছে? cos থিটার ভ্যালু 1 হয় 0 ডিগ্রিতে, তাই না? তার মানে আমার দরকার এটা 1। তার মানে তার থিটার ভ্যালুটা আসলে কি হইতে পারে বলো তো? থিটার ভ্যালুটা হইতে পারে 0 ডিগ্রি অথবা পাই ডিগ্রি, তাই না? পাই, পায়ে কি 1 হয়? cos পায়ে কি 1 হয় নাকি -1 হয়? -1 হয়। cos পায়ে কি হয় বলো তো? -1 হয়। কিন্তু -1ও আসলে আমাদের কোনো সমস্যা না, আলটিমেটলি বিপরীত দিকে তো বিস্তার পাচ্ছি, তার মানে সেটাকেও আমরা ম্যাক্সিমাম নিতে পারবো। সো এটাকে তুমি কম্পারিজন করার জন্য প্লাস অর -1 দিতে পারো, কারণ দুইটাই সর্বোচ্চ মান, উচ্চ মান। তুমি উপরের দিকে সর্বোচ্চ বিস্তার পাচ্ছ, -1 সময় নিচের দিকে সর্বোচ্চ বিস্তার পাচ্ছ, দ্যাটস ইট। তাইলে 0 ডিগ্রি, পাই ডিগ্রি, অথবা 2 পাই, অথবা কত বলো তো? 3 পাই, এরকম ভাবে এই ভ্যালুগুলোর জন্য তুমি +1 বা -1 পাবা না? পাবা। তার মানে cos থিটা মানে এই ভিতরের মানটুকুর ভ্যালু যখন এত, এইগুলার কোনো একটা, তখন তুমি কি পাচ্ছ বলো তো? ম্যাক্সিমাম ভ্যালু, বুঝছো? তার মানে কজের ভিতরে যে থিটার ভ্যালুগুলা, সেগুলা কি হইতে হচ্ছে? n পাই হইতে হচ্ছে, n পাই। তার মানে তোমার দশা পার্থক্য কত হতে হচ্ছে? দশা পার্থক্য n পাই হতে হচ্ছে। এটাকে তুমি দশা পার্থক্য বলতে পারো। দশা পার্থক্য n পাই না আসলে, কারণ দশা পার্থক্য তো ডেল ডেল্টা। তাহলে দশা পার্থক্য কত হতে হচ্ছে বলো তো? দশা পার্থক্য হতে হচ্ছে 2n পাই। দশা পার্থক্য 2n পাই হতে হচ্ছে। দশা পার্থক্য, দশা পার্থক্য 2n পাই হতে হচ্ছে। তাহলে এখান থেকে পথ পার্থক্য বের করো, 2 পাই বাই ল্যামডা, 2n পাই কি হয়ে যায় বলো তো? 2 2 কাটা, পাই পাই কাটা, এই জায়গাতে তোমার ল্যামডা ওই পাশে চলে যাবে। তার মানে তুমি এই জায়গাতে যে তোমার পথ পার্থক্যটা, ঠিক আছে, পথ পার্থক্য যেটা, সেই পথ পার্থক্য তুমি বের করতে পারছো 2 পাই বাই ল্যামডা ইনটু হতে x আছে, তো যে তোমার পথ পার্থক্য যেটা। সো পথ পার্থক্যটা কত আসতেছে বলো তো? n ল্যামডা আসতেছে না? 2 পাই কাটো, n ল্যামডা পড়ে থাকে, বা তুমি এখান থেকে আমরা যেই জিনিসটা ফিল করে পড়ছি যে 2n ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, সেই জিনিসটা কিন্তু তোমার লাগতেছে। এটা বোরিং, তাই না? এটা বোরিং না বলো তো? একই জিনিস প্রমাণ করলাম যে কখন সর্বোচ্চ মান বের হয়, বা সর্বোচ্চ মান হয়। cos থিটার মান তো অনেক কিছু আছে, 0 আছে, 1 আছে, 0 আর 1 এর মাঝে সব ভ্যালু আছে। বাট কখন সর্বোচ্চ হয়? যখন 1 বার -1 হয়। এটা কখন হবে? যখন পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হয়। বা দশা পার্থক্যটা, এখান থেকে দশা পার্থক্য বের করে ফেলতে পারবে যে যখন পায়ের জোর গুণিতক হয়। সেম ভাবে তোমরা বিজুরেরটা তোমাদের হোমওয়ার্ক, বিজুরেরটা বের করা তোমাদের হোমওয়ার্ক, বিজুরেরটা বের করা তোমাদের হোমওয়ার্ক। কি ধরবা? যে cos ডেল ডেল্টা বাই 2 এটা 0 হইতে হবে। এটা 0 তখনই হবে যখন এই ভিতরে থিটাটা, এটার ভ্যালুটা 90 হবে অথবা 270 হবে,
অথবা কত হবে বলো তো, এরকম যখন হবে তখনই তুমি কি বলতে পারবা যে তারা 0 হচ্ছে। তাইলে তাদের দশা পার্থক্যটা কত হচ্ছে, তুমি গুণ দাও, 3 পাই 5 পাই এরকম চলতে থাকবে। তার মানে তোমার দশা পার্থক্যটা তোমার কত হতে হচ্ছে বলো তো, 2n - 1 ইন্টু পাইয়ের বিজোড় গুণিতক হতে হচ্ছে, তাহলে এখান থেকে পদ পার্থক্য বের করো। দশা পার্থক্যের পদ পার্থক্য নেয় কেমনে, del x ইন্টু 2 পাই/ল্যামডা, এটা সমান হচ্ছে 2n - 1 ইন্টু পাই। তাহলে এখান থেকে তুমি পদ পার্থক্য পেয়ে যাবা হচ্ছে 2n - 1 λ/2 বা λ/2 এর বিজোড় গুণিতক। খুবই বোরিং পড়াশোনা, এগুলো আসলে লাগবে না, খুবই বোরিং পড়াশোনা। এটা এরকমভাবে প্রমাণ করা আমরা শিখবো না, জাস্ট তোমাদের দেখাইলাম। ইন কেস যদি বইয়েরটা কেমনে আসে বা কেমনে প্রমাণ করতে হয় এই জিনিসগুলো যদি ইমাজিন করতে চাও, আমরা পড়বো কি, আমাদের মনে রাখতে হবে এই কোর জিনিসটা, যে ধ্বংসাত্মক হয় বা একদম 0 হয়ে যায়, নালিফাই হয়ে যায় যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় পদ পার্থক্য। পরীক্ষায় মাঝে মধ্যে এমসিকিউ এটাও আসে, দশা পার্থক্য কি হইতে হবে, পদ পার্থক্য জানলে দশা পার্থক্য বের করা বাচ্চাদের জিনিস, 2 পাই/λ ইন্টু পদ পার্থক্য ইকুয়াল টু দশা পার্থক্য, ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, পারবা না? পারবা। তোমার মনে রাখতে হবে এই লাইনটা, যে λ/2 এর বিজোড় গুণিতক আর λ/2 এর জোড় গুণিতক, দ্যাটস ইট। এটা তুমি এই ফর্মুলা দিয়েও মনে রাখবা না, বা এই কেমনে আসছে এগুলো মনে রাখবা না, মনে করবা, ফিল করে জিনিসটাকে মনে রাখবা যে λ/2 এর বিজোড় গুণিতক হইতে হবে, λ/2 এর জোড় গুণিতক হইতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আজকের ক্লাসের কোর পড়া, বা যেটা পড়াতে চাচ্ছিলাম আজকের ক্লাসে, কোর জিনিসপত্র। λ/2 এর বিজোড় গুণিতক হইলে কি হবে, একদম ধ্বংসাত্মকভাবে মিলিত হবে, একটা এটাকে নালিফাই করে দিবে। আর যদি গঠনমূলকভাবে একটা তালে তাল মেলে, তখন কতভাবে মিলিত হইতে হবে, λ/2 এর জোড় গুণিতক ভাবে। পদ পার্থক্য থাকতে হবে দুইটা তরঙ্গের, λ/2 এর জোড় গুণিতক। এমসিকিউ বাদে সিকিউতে কি কখনো আসে প্রমাণটা? প্রমাণ এটা আসবেও না, কোথাও আসবে না প্রমাণ এটা কোথাও আসবে না। বাট এই জিনিসগুলো এমসিকিউ আসবে, যে কখন গঠনমূলক হয়, ব্যতিচারে কখন গঠনমূলক হয়, কখন ধ্বংসাত্মক হয়। ধ্বংসাত্মক হইলে পদ পার্থক্য কত হয়, এত হয়। গঠনমূলক হলে পদ পার্থক্য কত হয়, এত হয়। এখান থেকে তোমাকে দশা পার্থক্য বের করতে বলতে পারে যে n পাই হয়, দশা পার্থক্য তুমি এমনিই বের করতে পারবা, 2 পাই/λ একটু পদ পার্থক্য দিয়ে এমনিই বের করতে পারবা, এমনিই আনসার চলে আসবে। বাট এটা মনে রাখবা একদম ছোটস্থ, যে কখন গঠনমূলক আর কখন ধ্বংসাত্মক। ঠিক আছে, পারবা সবাই? সো অনেকেই কি করে, এই তরঙ্গ অধ্যায় এই ব্যতিচার জিনিসটাকে পড়ে না পড়ে স্থির তরঙ্গ শুরু করে, যেখানে স্থির তরঙ্গের আগামাথাও বুঝবা না। তো স্থির তরঙ্গ তখনই বুঝবা যখন তুমি ব্যতিচার মানে দুইটা তরঙ্গের মিলন জিনিসটা কমপ্লিটলি বুঝছো, এরপর এখন বাকি টপিকগুলো বুঝবা। এই কারণেই এটার উপর একটা ক্লাস নিলাম। ঠিক আছে, সো এই জিনিসটা আজকের ক্লাসে খুবই কম পড়াইছি, জাস্ট কনসেপ্ট পড়াইছি। এই জিনিসটা নিজে অ্যানালাইসিস করবা, নিজে বোঝার চেষ্টা করবা। এটা বইয়ে খুঁজে পাবা না, তরঙ্গ অধ্যায়ের টপিক না এটা, বাট এটা ভৌতল বিজ্ঞানে পড়তে হবে। তরঙ্গ অধ্যায়ও কিছুটা আছে, উপরিপাতন জিনিসটা কিছুটা দেখবা, কিছুটা আইডিয়া দিছে, বাট এরকম ডিরাইভেশনগুলো নাই। এটা দেখবা ভৌতল বিজ্ঞান অধ্যায়। ঠিক আছে, সো আজকের ক্লাসের পরে এতটুকু একদম ছোটস্থ রাখবা, একদম ছোটস্থ করতে হবে। স্লাইডটা আরেকবার দেখবা। ঠিক আছে, দেবলিনা, তাসনিয়া এন্ড আরমান। ওকে, আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে স্থির তরঙ্গ পড়ব। ওকে, ঠিক আছে। সো ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা তো রেগুলার লাইভে করো, সো লাইভে থাকার চেষ্টা করো আরমান, তাসনিয়া এন্ড দেবলিনা। ঠিক আছে, ওকে। আর সেকেন্ড পেপার নামাবো কিনা এটা নিয়ে আমি একটা পোস্ট দিব তোমাদের এই সিক্রেটস অফিসিয়াল গ্রুপে, সেখান থেকে জানিয়ে দিব। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, আজকে বিদায় নিচ্ছি। প্র্যাকটিস করে অবশ্যই, আর এটা একদম মনের মধ্যে রাখবা যে λ/2 এর জোড় গুণিতক আর λ/2 এর বিজোড় গুণিতক কখন কোনটা হয়।